শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ আজ। ৩১ নতুন মুখের ২৭ জনই মন্ত্রিসভায় প্রথম। তারুণ্য নির্ভর মন্ত্রিসভা এগিয়ে নেবে দেশকে, প্রত্যাশা বিশিষ্টজনদের। পূর্ব বিরোধের জেরেই গণধর্ষণের শিকার হন সুবর্ণচরের গৃহবধূ। ব্যক্তিগত শত্রুতাকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা হয়েছে বলছে স্থানীয় আওয়ামী লীগ। দেশের উত্তরাঞ্চলে তীব্র শীতে রোগের প্রকোপ। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, শিশু ও বয়স্কদের সাবধানে রাখার পরামর্শ। এবং অগ্নিকাণ্ডের ১৪ বছরেও স্বাভাবিক হয়নি সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাস ফিল্ড। উদ্গীরণে কমে যাচ্ছে মাটির উর্বরতা, পরিবেশের ওপর বিরূপ প্রভাব। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আজ শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। বিকেল ৩:৩০টায় বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ হবে। গতকাল এক ঝাঁক নতুন মুখ নিয়ে ঘোষণা করা হয় মন্ত্রিসভার ৪৬ সদস্যের নাম। নতুন মন্ত্রিসভার সবাই আওয়ামী লীগের। পূর্ণমন্ত্রী থাকছেন ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ এবং উপমন্ত্রী ৩ জন। ৩১ নতুন মুখের মধ্যে ২৭ জনই প্রথমবারের মতো স্থান পেয়েছেন মন্ত্রিসভায়। ওবায়দুল কাদের ও ইয়াফেস ওসমান ছাড়া ২ মেয়াদে মন্ত্রী ছিলেন এমন কেউই স্থান পাননি নতুন মন্ত্রিসভায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ৩ জানুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। সেদিনেই রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে মন্ত্রিসভা গঠনের আহ্বান জানান। রোববার সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানান। এ সময় তিনি জানান, নতুন মন্ত্রিসভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আকম মোজাম্মেল হক আর কৃষিতে মোহাম্মদ আব্দুর রাজ্জাক। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক ও তথ্যমন্ত্রী হচ্ছেন ডক্টর হাসান মাহমুদ। আহম মুস্তফা কামাল অর্থ, মোহাম্মদ তাজুল ইসলাম এলজিআরডি, ডাক্তার দীপুমণি শিক্ষা, এ কে আব্দুল মোমেন পররাষ্ট্র, এম এ মান্নান পরিকল্পনা ও নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাট, জাহিদ মালেক স্বাস্থ্য, সাধনচন্দ্র মজুমদার খাদ্য মন্ত্রণালয়, টিপু মুন্সি বাণিজ্য, নুরুজ্জামান আহমেদ সমাজ কল্যাণ, সম রেজাউল করিম গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, নুরুল ইসলাম সুজন রেলপথ, স্থপতি ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি এবং মুস্তাফা জব্বার থাকছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে। এদিকে প্রতিমন্ত্রীদের তালিকায় রয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি নসরুল হামিদ, মৎস্য প্রাণী সম্পদ আশরাফ আলী খান, শ্রম ও কর্মসংস্থান মন্নুজান সোফিয়ান, নৌপরিবহন খালিদ মাহমুদ চৌধুরী, প্রাথমিক গণশিক্ষা জাকির হোসেন, পররাষ্ট্র মোহাম্মদ শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জুনাইদ আহমেদ পলক, জনপ্রশাসন ফরহাদ হোসেন, এলজিআরডি স্বপন ভট্টাচার্য, কামাল আহমেদ মজুমদার শিল্প, ইমরান আহমেদ প্রবাসী কল্যাণ, জাহিদ আহসান রাসেল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ৩ জন উপমন্ত্রী হচ্ছেন বেগম হাবিবুন্নাহার পরিবেশ ও বন, এনামুল হক শামীম পানি সম্পদ আর মহিবুল হাসান চৌধুরী শিক্ষা। নির্বাচিত সংসদ সদস্য। এদিকে প্রতিরক্ষা ও জনপ্রশাসন সহ কয়েকটি মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অধীনে রাখার কথা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে বর্তমান মন্ত্রিসভা বিলুপ্ত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, এখানে যারা প্রতিমন্ত্রী আছেন ওনারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কাজ করবেন। আনুষ্ঠানিকভাবে ওই নতুন জন শপথ গ্রহণের পরে আগের জনের টার্মিনেশন হবে। সোমবার বিকেল ৩:৩০টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন মন্ত্রিত্ব পাওয়া কয়েকজন। এ সময় উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে কাজ করার আশা প্রকাশ করেন তারা। রাজনীতির বিভিন্ন স্তরে কাজ করেছি, এখন একটা বড় দায়িত্বে আছি, এটা আমি মনে দায়িত্ব হিসাবেই দেখতেছি। আমি চেষ্টা করব আমার দায়িত্ব পালন করার জন্য এবং এই ব্যাপারে আমি দেশবাসীর দোয়া এবং সহযোগিতা কামনা করছি। এখন কোনো মানুষ না খেয়ে থাকে না, অভুক্ত থাকে না, কিন্তু আমাদের আগামী যে প্রজন্ম, আমাদের সন্তান, আমাদের তরুণ, আমাদের যুব সমাজ, তাদের জন্য পুষ্টিসম্মত খাবার দরকার এবং নিরাপদ খাদ্য। আরেকটি দিক হলো যে পর্যাপ্ত খাবার আছে কিন্তু অনেক মানুষের আয় নাই, তারা কিনে খেতে পারে না, দে ক্যানট অ্যাফোর্ড। কাজে সেটাও আমাদেরকে দেখতে হবে। তখন যেটা হাতে আসবে সেটাকে ক্ষিপ্র গতিতে আমার মতো করে সম্পন্ন করে ফিরিয়ে দেওয়া, বল টেনিস বলের মতো, যে বলটা আসবে হিট ইট ব্যাক।
এইটুকু কাজ। তো আমি আশা করি এটা ধরে রাখতে পারবো। অর্থ মন্ত্রণালয় যেভাবে আগে চলছে সেভাবে আর চলবে না। অর্থ মন্ত্রণালয় নতুন পরিসরে নতুন কলেবরে তার যাত্রা শুরু করবে এবং সেখানে দেখবেন অনেক বিশালতা এবং সেখানে অনেক নতুনত্ব আমরা দেখতে পাবেন। আমাদের সবাইকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তার হাত ধরেই আমরা আমাদের দেশের অর্থনীতিকে আরো অনেক শক্তিশালী অবস্থানে আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ। তারুণ্য নির্ভর নতুন মন্ত্রিসভা মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা গড়ে তুলবে বলে প্রত্যাশা করেছেন বিশিষ্টজনরা। পাশাপাশি ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলেও মনে করেন তারা। নবীন প্রবীণের সমন্বয়ে গঠিত মন্ত্রিসভা সামগ্রিকভাবে দেশকে এগিয়ে নিতে কাজ করবে বলে আশাবাদী রাজনৈতিক বিশ্লেষকরা। শফিক মোহাম্মদের রিপোর্ট। যে কর্তব্যভার একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণের ৩ দিন পরই রোববার নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব, যেখানে দেখা যায় প্রবীণদের চেয়ে নবীনদের আধিক্য। আওয়ামী লীগ ঘোষিত তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি ইশতেহারের সঙ্গে সমন্বয় রেখেই এই মন্ত্রিসভা বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ.ম.স. আরেফিন সিদ্দিক। দল পরিচালনার ক্ষেত্রে যারা দক্ষতার পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী তাদেরকেই মূল্যায়ন করেছেন বলে মনে করেন তিনি। শপথ গ্রহণের আগে খুব নিশ্চিতভাবে জানা যায় না যে কাদেরকে শপথ গ্রহণের জন্য ডাকা হয়েছে। এবার অনেক বেশি স্বচ্ছতার সাথে এই কাজগুলো করা হয়েছে। আমরা আজকেই জানি যে কারা মন্ত্রিসভা শপথ দিচ্ছেন এবং এটাও জানি যে কারা কোন দায়িত্বে থাকবেন। তো আমার মনে হয় যে এই স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়টি আজকে থেকে যেটা শুরু হলো সেটা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি, আমরা এই মন্ত্রিসভা দেখেই বুঝতে পারছি যে তারুণ্যের শক্তির উপরে প্রশাসন কতটা নির্ভর করছে, প্রধানমন্ত্রী তরুণদের উপরে কতটা আস্থা রাখেন, বিশ্বাস রাখেন। নতুন মন্ত্রিসভার সামনে অনেক দায়িত্ব উল্লেখ করে রাজনীতি বিশ্লেষকরা বলছেন সময়ই বলে দেবে তাদের সফলতা। আওয়ামী লীগের বয়োজ্যেষ্ঠ নেতারা এই মন্ত্রিসভাকে প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলেও আশা প্রকাশ করেন তারা। যারা হেভি ওয়েট তাদেরকে বাদ দেওয়া হলো, আমি হেভি ওয়েট মনে করি না। প্রবীণ যারা তারা তো অনেকদিন মন্ত্রিত্ব করেছেন, তাদের অভিজ্ঞতাদের নবীনদেরকে তারা অবশ্যই সাহায্য করবেন। তারা সারা জীবন মন্ত্রী থাকতে হবে এমন তো কথা নয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রয়াস, মুক্তিযুদ্ধ সবকিছুতেই তরুণদের অগ্রাধিকার ভিত্তিক অবদান আছে বলে আমি বিশ্বাস করি। আপাতত মহাজোটের অংশীদাররা মন্ত্রিসভায় ঠাঁই না পেলেও পরবর্তীতে মন্ত্রিসভার কলেবর বাড়ার সুযোগ আছে বলেও মত দেন এই রাজনীতি বিশ্লেষক। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। এবারের মন্ত্রিসভার সবচেয়ে বড় চমক অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য সম্পর্কিত 5 মন্ত্রণালয়ে। দলের একাধিক প্রভাবশালী নেতার পরিবর্তে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ে এসেছে সম্পূর্ণ নতুন মুখ। আর সর্বাধিক আলোচনায় থাকা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আ.হ.ম. মুস্তফা কামাল। হাসান শাফায়েতের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অভাবনীয় জয়ের পর মন্ত্রিসভায় যে চমক এসেছে তা থেকে বাদ পড়েনি সরকারের গুরুত্বপূর্ণ 5 মন্ত্রণালয়, অর্থ, শিল্প, বাণিজ্য, পরিকল্পনা এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এই 5 মন্ত্রণালয়ের সবচেয়ে বড় খবর, আওয়ামী লীগের হেভিওয়েট নেতা তোফায়েল আহমেদের পরিবর্তে এবার বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন তৈরি পোশাক ব্যবসায়ী ও বিজিএমইএর সাবেক সভাপতি টিপু মুন্সি। 2008 সালে সংসদ নির্বাচনে জয়ী হওয়ার মাধ্যমে দীর্ঘ 23 বছর পর রংপুর 4 আসন ফিরে আসে নৌকার হাতে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন টিপু মুন্সি। প্রথম থেকেই সবচেয়ে বেশি আলোচনায় থাকা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সরকারের বিগত আমলে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আ.হ.ম. মুস্তফা কামালকে। মহাজোট সরকারের 10 বছরে অর্থনীতিতে যে উন্নয়ন ঘটেছে তার মধ্যে অন্যতম জিডিপির রেকর্ড 7.86% প্রবৃদ্ধি অর্জন, যেখানে সক্রিয় অংশগ্রহণ ছিল সাবেক এই ক্রীড়া সংগঠক ও কুমিল্লা 9 ও 10 আসন থেকে 4 বারের নির্বাচিত সাংসদের। সরকারের আরেক প্রভাবশালী মন্ত্রী আমির হোসেন আমুর জায়গায় শিল্পমন্ত্রী হিসেবে নতুন মুখ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের উপর আস্থা রেখেছেন প্রধানমন্ত্রী। নরসিংদী 4 আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য এর আগে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এদিকে গত 5 বছর অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা এম.এ. মান্নানকে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের। আর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে পেয়েছেন মন্নুজান সুফিয়ান। হাসান শাফায়াত, সময় সংবাদ, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছে আওয়ামী লীগ।
গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে যান দলের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ.টি. ইমামের নেতৃত্বে 9 সদস্যের প্রতিনিধি দল। পরে প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদা সহ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠক করেন তারা। এতে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমান সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম। নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে তাদের যে দায়িত্ব অত্যন্ত সুন্দরভাবে পালন করেছেন, সেই জন্য আমাদের দলের পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ। এবারকার নির্বাচনের মতো এত বড় আকারের নির্বাচন বাংলাদেশে কখনো হয়নি। এইটি আমাদের সবচেয়ে গর্বের বিষয়। এই সমন্বয়টাকে ধরে রাখা যায় এবং ভবিষ্যতে নির্বাচন, সামনেই তো উপজেলা নির্বাচন আসছে, আরও অন্যান্য নির্বাচন যাতে সুষ্ঠুভাবে করা যায়, স্বচ্ছভাবে করা যায়, গ্রহণযোগ্যভাবে করা যায়, সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। সময় সংবাদে আরও থাকছে। ঋণ আদায়ের সফলতায় অধিকাংশ ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে, প্রকৃত হিসাব ভিন্ন বলছেন অর্থনীতিবিদরা। উত্তরাঞ্চলে শীতের প্রকোপ দিন দিন বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগ। হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে উত্তরের জেলাগুলোতে। প্রচণ্ড ঠান্ডায় ডায়রিয়া, সর্দি কাশি, শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন সব বয়সী মানুষ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। এদিকে হঠাৎ রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ অবস্থায় ঠান্ডাজনিত রোগের হাত থেকে রক্ষায় গরম কাপড় পরাসহ নানা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বমি বা পাতলা পায়খানায় আক্রান্ত হয়, তাকে দেরি না করে সাথে সাথে ওর স্যালাইন শুরু করতে হবে। এবং যে সমস্ত বাচ্চার বয়স 6 মাসের নিচে, তাদেরকে বুকের দুধ ঘন ঘন খাওয়াতে হবে। দীর্ঘ 14 বছরেও স্বাভাবিক হয়নি সুনামগঞ্জের ট্যাংরাটিরা গ্যাস ফিল্ড। গ্যাসের উদ্গীরণে প্রতিনিয়ত কমে যাচ্ছে মাটির উর্বরতা। স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারছে না কোনো গাছপালা, পুকুরে করা যাচ্ছে না মাছ চাষ। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি নিয়ে রান্নাবান্নার কাজে স্থানীয় প্রযুক্তিতে গ্যাস ব্যবহার করছে শতাধিক পরিবার। সুনামগঞ্জ থেকে হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। অগ্নিকাণ্ডের 14 বছর পেরিয়ে গেছে, কিন্তু তারপরও বন্ধ হয়নি সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাস ফিল্ড ও আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাস উদ্গীরণ। গ্যাসের চাপে পুকুর ও জলাশয়ের সৃষ্টি হচ্ছে অবিরাম বুদবুদ। বিরূপ প্রভাব পড়েছে গাছ, মাছ ও পরিবেশ প্রতিবেশের উপর। নলকূপের পানিতে বেড়ে গেছে আর্সেনিকের মাত্রা। অনিয়ন্ত্রিত গ্যাস উদ্গীরণ ও ব্যবহারের ফলে শ্বাসকষ্ট ও চর্মরোগ সহ প্রতিনিয়ত বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। আক্রান্ত হচ্ছে শিশু সহ সব বয়সী মানুষ। গ্যাসটা ছুটে গেলে এখানে একটা বন্ধ করা অফ, এই সুযোগটা আছে একটু কম। কোন সময় যে কার গায়ে আগুন লেগে যায় তা তো ঠিক নেই। কোমলমতি শিশুরা স্বাস্থ্যহানিতে ভুগছে, তাদের অল্পতেই শ্বাসকষ্ট হচ্ছে। নারীদের অকাল গর্ভপাত, শিশুদের বিভিন্ন রকম শ্বাসকষ্টজনিত রোগ, চর্মরোগ, চোখের ছানি পড়া সহ চোখের বিভিন্ন রোগ এবং বিভিন্ন ধরনের ক্যান্সার আক্রান্ত হতে পারে। এ অবস্থায় স্থানীয়ভাবে গ্যাসের ব্যবহার বন্ধের দাবি জানিয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। বিষয়টি আমলে নিয়ে সজাগ রয়েছেন বলে দাবি জেলা প্রশাসনের। সরকার যাতে এই ব্যাপারটা খুব তীক্ষ্ণভাবে দেখেন, যে যাতে মানুষ কোনো দুর্ঘটনা থেকে আবার রক্ষা পায়। ট্যাংরাটিলা গ্যাসকূপের স্থলে যাতে কোনো প্রকার অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা না ঘটে, সেজন্য স্থানীয়ভাবে সেখানে তদারকি অবস্থা চলমান রয়েছে। কানাডিয়ান কোম্পানি নাইকোর তত্ত্বাবধানে গ্যাস উত্তোলন প্রক্রিয়ার সময় 2005 সালের 7 জানুয়ারি এবং 24শে জুন সুনামগঞ্জের দোয়ারবাজার উপজেলার ট্যাংরাটিলা গ্যাস ফিল্ডে 2 দফা অগ্নিকাণ্ড হয়। এতে 3000 একর ফলের বাগান ও সবজি ক্ষেত এবং শতাধিক পুকুরের মাছ ক্ষতিগ্রস্ত হয়। সময় সংবাদ, সুনামগঞ্জ। গত বছর পরিচালন মুনাফা বেড়েছে অধিকাংশ ব্যাংকের। সংশ্লিষ্টরা বলছেন খেলাপি ঋণ আদায়ের সফলতাই কারণ। যদিও অর্থনীতিবিদদের মতে প্রকৃত হিসেবে মুনাফা কমবে, লোকসানেও পড়বে কিছু ব্যাংক। এদিকে বাংলাদেশ ব্যাংক বলছে আমদানি রফতানির গতির প্রভাবও পড়েছে ব্যাংকিং খাতে। বিস্তারিত কাজল আব্দুল্লাহর রিপোর্টে।
একদিকে নতুন ঘরানার একটি ব্যাংকের দেউলিয়াত্ব, অন্যদিকে অর্থ সংকট, আমানত গ্রহণ ও ঋণ দেওয়ার ক্ষেত্রে এক অঙ্কে সুদহার নির্ধারণ ও বাস্তবায়ন নিয়ে টালবাহানা। সমালোচনায় ছিল সিআরআর কমানোর বিষয়েও। এসব নিয়ে 2018 সালে নানামুখী আলোচনা সমালোচনা থাকলেও গত বছর সরকারি বেসরকারি বেশিরভাগ ব্যাংকেরই পরিচালন মুনাফা বেড়েছে। কারণ হিসেবে ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন বিনিয়োগ বৃদ্ধি, খেলাপি আদায় ও ব্যাংকিং সংস্কৃতির পরিবর্তন। আমরা অনেক বেশি বিনিয়োগ করতে পেরেছি, আমাদের ফান্ড কোনো আইডিয়াল পড়েছিল না। হ্যাঁ, কোনো পড়ে না থাকার কারণে প্রফিটটা কম রেটে করার পরেও গত বছরের তুলনায় ভালো হয়েছে। আগে ঋণ আদায়ের ব্যাপারে শুধুমাত্র ম্যানেজার এবং অ্যাডভাইজার অফিসারের কাজ করতো, সেটা যখন আমরা অল আউট করে দিলাম যে প্রত্যেককে একটা করে দায়িত্ব দেওয়া, তখন কনসেন্ট্রেশনটা বেড়ে গেল। এবং এই যে এই বছরের বিপুল খেলাপি ঋণ আদায় ৩,৬০০ কোটির মূল সাফল্যই হচ্ছে সারা দেশের ১২১৪ জন ম্যানেজার এবং সমস্ত ২১,০০০ কর্মকর্তা কর্মচারী মুনাফা অর্জনে, রিকভারিতে একদম অল আউট। ব্যাংকিং খাতের এই চমক আমদানি রপ্তানির পরিমাণ বেড়ে যাওয়ার ইতিবাচক প্রভাব বলেও মনে করে বাংলাদেশ ব্যাংক। $34 বিলিয়ন হয়েছে, এক্সপোর্ট হয়েছে এবং $47 বিলিয়ন ইম্পোর্ট হয়েছে। এতে কিন্তু তাদের কমিশন আর্ন করছে, তারা এখান থেকে ধরো ডলার পারচেজ এবং সেলসের ক্ষেত্রে তারা একটা পাইছে, বেনিফিট পাইছে। অর্থনীতিবিদরা বলছেন প্রভিশন ঘাটতি পূরণ ও কর পরিশোধের পর অনেকাংশে কমে আসবে লভ্যাংশের পরিমাণ। অনেকে ক্লাসিফাইড যে লোন যেটা হতে পারে ক্লাসিফাইড সেটাকে না দেখিয়ে ভালো লোন দেখায়, অনেকে আবার ক্লাসিফাইড লোনকে রিশিডিউল করে নর্মাল দেখায়, যে কারণে এটা হয়তো প্রকৃত চিত্র থেকে কিছুটা ভিন্নতা থাকতে পারে এর মধ্যে। ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী 2018 সালেও সর্বোচ্চ মুনাফা ধরে রেখেছে ইসলামী ব্যাংক 2,770 কোটি টাকা। এরপর রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের অর্জন 2,058 কোটি টাকা। অন্যদিকে গত বছরের তুলনায় লভ্যাংশ কমেছে জনতা ও রূপালী ব্যাংকের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পূর্ব বিরোধের জের ধরেই গণধর্ষণ ও নির্যাতনের শিকার হন নোয়াখালীর সুবর্ণচরের গৃহবধূ। সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। গত 30 ডিসেম্বর শেষ রাতে একদল দুর্বৃত্ত এই জঘন্য ঘটনাটি ঘটায়। এটি রাজনৈতিক রূপ নেয় গোটা দেশে তোলপাড় শুরু হলেও মূলত ব্যক্তিগত শত্রুতা থেকেই এই ঘটনা ঘটায় প্রতিপক্ষরা। এর সঙ্গে জড়িত থাকার অপরাধে পুলিশ এখন পর্যন্ত 10 জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে 7 জনকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। কলিন মেম্বার পড়ে দাঁড়াইছে 5 বছর পর আবার কলিন মেম্বারের ভোট করছি তোর ভাই নিয়ে গল দিয়ে আমার উপর টর্চার করেছে। রোববার হাসপাতালের বিছানায় সময় ক্যামেরার সামনে তার উপর নির্যাতনের আগেকার ক্ষোভের গল্প তুলে ধরেন নোয়াখালীর সুবর্ণচরের মধ্যবাগ্যা গ্রামের গণধর্ষণের শিকার গৃহবধূ। 2016 সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই গৃহবধূ বিজয়ী ইউপি সদস্য স্থানীয় আওয়ামী লীগ নেতা খলিলের পক্ষ নিলে এ বিরোধের শুরু। তখনও পরাজিত ইউপি সদস্য রুল আমিন বাহিনীর নির্যাতন ভোগ করতে হয় পরিবারটিকে। আগের বিরোধের জের ধরেই গত 30 ডিসেম্বরের নির্বাচনে তার গ্রামেই ভোট কেন্দ্রে রুল আমিন বাহিনীর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই গৃহবধূ। সেই রাতেই ওই গৃহবধূকে স্বামী সন্তানের সামনে পাশবিক নির্যাতন চালিয়ে দিনের প্রতিশোধ নেয় রুল আমিন বাহিনী। সরকারি মেডিকেল রিপোর্টেও ধর্ষণের প্রমাণ মিলেছে। যারা এখন দর্শন করছে ওই মহিলাকে, ইউপি নির্বাচনের পরে ওই মহিলাকে এবং ওর স্বামীকে রাস্তার উপর রাত্রে ওরাই মারধর করছে। এদেরকে রাজনীতিকে জড়ান মানি, এদেরকে ছাড় দেওয়া। আমি ওদের ফাঁসি চাই। সময় গড়ানোর সাথে সাথেই ঘটনাটির নির্বাচনী সহিংসতা হিসাবে সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে, নেয় রাজনৈতিক রূপ। গৃহবধূকে হাসপাতালে দেখতে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ঐক্যফ্রন্ট নেতারা দোষেন আওয়ামী লীগকে। তবে নোয়াখালীর শীর্ষ আওয়ামী লীগ নেতার দাবি মিথ্যা অপপ্রচার। বিএনপিটাকে যেভাবে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে, এটা উচিত না, এটা ঠিকও না। রাজনৈতিক ফায়দা নিয়ে ঘটনার কোনো রকমের উপকার হবে বলে আমার মনে হয় না। তবে ঘটনাটি রাজনৈতিক নয়, জঘন্য অপরাধ হিসেবেই দেখছেন বলে জানালেন নোয়াখালীর পুলিশ সুপার। সিরাজ কিন্তু বাদী হয়ে একটা এজাহার করেছে যে পূর্ব বিরোধের জের ধরে এই ঘটনাটি ঘটেছে। আমরা চার্জশিট করব দ্রুততম সময়ের মধ্যে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি এনে সাক্ষী দ্রুত সময়ের মধ্যে যেন তাদেরকে সাজার আওতায় আনা যায় সেই ব্যবস্থা আমরা পুলিশের পক্ষ থেকে করব। রোববার রাত পর্যন্ত পুলিশ এ ঘটনায় রুল আমিন সহ 10 জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে এজাহারভুক্ত 6 জন, 7 জনকে 5 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনায়
এখানকার এসব মানুষের দাবি রাজনীতির কাদা ছোঁড়াছুড়ি না করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত গৃহবধূর মানসিক বিপর্যয়ের উন্নয়ন ও তার পরিবারের সামাজিক নিরাপত্তায় সরকার সহ সকলকেই এগিয়ে আসতে হবে। সুবর্ণচরের মধ্যম চরবাগ্গা গ্রাম থেকে বখতিয়ার মুন্না, সময় সংবাদ, নোয়াখালী। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নির্যাতিতার পরিবারের নিরাপত্তা, সামাজিক মর্যাদা ফিরিয়ে দেওয়া ও তার পরিবারকে পুনর্বাসনের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। নির্যাতিত নারী ও পরিবারের সাথে সাক্ষাৎ শেষে ঢাকায় ফিরে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। এছাড়াও আসামিদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। ঘটনার নেপথ্যের পরিকল্পনাকারী সহ ঘটনার সাথে জড়িত সকলকে এজাহারভুক্ত করে দ্রুত বিচার আইনে মামলা পরিচালনা ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নির্যাতিত নারীর সুচিকিৎসা ও তার পরিবারের পুনর্বাসন, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে। ঘটনাকে যাতে কোনো আইনি মারপ্যাচে অন্য খাতে প্রবাহিত না করতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। তুচ্ছ ঘটনার জেরে সময় সংবাদের এক চিত্র সাংবাদিককে বেধড়ক মারধর করেছে হোটেল সোনারগাঁওয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা। মারধরের পর তাকে তুলে নিয়ে গিয়ে প্রায় ঘণ্টাখানেক আটকে রাখেন তারা। গতকাল সন্ধ্যায় কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁওয়ের সামনে সময় সংবাদের একটি গাড়ি লেন পরিবর্তন করতে চাইলে বাধা দেন সেখানকার আনসার কর্মীরা। এ সময় অতর্কিত তেড়ে এসে চালককে লাঠি দিয়ে পেটানোর পাশাপাশি তারা অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকেন। এমন আচরণের কারণ জানতে চাইলে উল্টো আনসার সদস্যরা আরও মারমুখী হয়ে ওঠে। বারবার অস্ত্র তাক করে তেড়ে আসার এক পর্যায়ে তারা চিত্র সাংবাদিক শাহিনুর রহমান শাহিনের ওপরও হামলা চালায়। তাকে বেধড়ক মেরে শার্ট প্যান্ট ছিঁড়ে ফেলে তুলে নিয়ে যায় হোটেলের ভেতরে। পরে সময় সংবাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে বিষয়টি সুরাহার চেষ্টা করেন। সিসি ক্যামেরার ছবি দেখে দোষীকে শনাক্তের কথা বললেও আনসার কর্মকর্তারা তাতে রাজি হননি। আমরা লাঠি ঠেকাচ্ছি, আমাদের কথা শুনে না। যখন লাঠি ধরে ফেলছি তখন সে আরও 5-7 জনকে ডাক দিচ্ছে, তাদের আনসার সদস্য। বাকি আনসার সদস্য আইসা আমার স্যাসরাইয়ার শার্ট টার্ট সব ছিঁড়ে ফেলে, প্যান্ট ট্যান্ট ছিঁড়ে ফেলে আমার তাদের ভিতরে নিয়ে গিয়ে আটকায় রাখছে। তারা সিসি ক্যামেরার আমাদেরকে হুমকি দিচ্ছে। তারপর আমরা তো বলছি যে সিসি ক্যামেরার ফুটেজ দেখেন আপনারা। তারপর শেষমেশ তারা সিসি ক্যামেরার ফুটেজ দেখাতে যে অস্বীকার করছে যে না, আমাদের ওখানে সিসি ক্যামেরা নাই। রংপুর সরকারি শিশু পরিবার এতিমখানায় চিকিৎসার অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে এতিমখানার 4 শতাধিক শিশু। এতিমদের অভিযোগ, গত 31শে ডিসেম্বর হোসেন নামে প্রথম শ্রেণীর এক ছাত্র ডায়রিয়ায় আক্রান্ত হলেও হাসপাতালে নেয়নি কর্তৃপক্ষ। অবস্থার অবনতি হলে 4 জানুয়ারি তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি প্রকাশ না করে নিহতের লাশ দাফন করা হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করে 4 শতাধিক এতিম শিশু। তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রতিষ্ঠানটির দায়িত্বরত কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের উপতত্ত্বাবধায়ক। এইভাবে যে অসুস্থ হয়ে 5-7 দিন ধরে সিটের মধ্যে পড়েছিল, শুধু একটা করে স্যালাইন খিলিয়েছে। স্যালাইন খিলিয়ে সাদেক বলা হয়েছিল নাকি স্যাররা দেখাশোনা করে নাই। চিকিৎসার অভাবে আজ আমাদের কাছ থেকে আমাদের ভাই একটা চলে গেছে, ঠিক আছে। আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা না হওয়ার কারণে আজ সে অকাল মৃত্যুবরণ করলো। আমরা এটা জাস্ট মানতে পারতেছি না। আমাদের যেহেতু ছোট ভাই, আমরা একই প্লেটে ভাত খাই সবাই, ঠিক আছে। আমরা আমাদের ভাইয়ের বিচার চাচ্ছি। আমাদের এখানে প্রত্যেকটা শিশুকে কিন্তু আমরা হাসপাতালে নিই না। প্রাথমিক যেহেতু চিকিৎসক আছেন, কম্পাউন্ডার পদেও একজন দায়িত্বে আছেন, আমরা প্রাথমিক চিকিৎসাগুলো এখানে দিয়ে থাকি। পরবর্তীতে যখন আমাদের আওতার বাইরে যায় বা যখন মনে হয় যে এটা জরুরি, তখন আমরা কিন্তু হাসপাতালে নিই। বাচ্চার নাম হোসেন, তার অভিভাবকদেরকে ডেকে অভিভাবকদেরকে নিয়ে কবরস্থানে দাফন করে। এই বিষয়ে তারা একটি অসুস্থ অবস্থায় মারা গিয়েছে, একটা জিডি করেছে থানায়। কোনো অভিযোগ নাই, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজার বিমানবন্দরের জেনারেটর কেনার নামে 60,50,000 টাকা আত্মসাতের অভিযোগে ঠিকাদার সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। গতরাতে দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় এই মামলা দায়ের করেন। পুলিশ জানায়, মামলার আসামিরা হলেন ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেডার্সের স্বত্বাধিকারী শাহাবুদ্দিন, কক্সবাজার বিমানবন্দরের সাবেক ম্যানেজার হাসান জহির, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা ভবেশ চন্দ্র সরকার, মিহির চাঁদ ও প্রকৌশলী শহীদুল আফরোজ। এবার শীতকালে প্রকৃতির রূপ নিয়ে একটি রিপোর্ট।
সকালের কোমল রোদে ঘাসের ডগায় মুক্তদানার মতো জমে থাকা শিশির বিন্দু, গাছের পাতা থেকে শিশির ঝরে পড়ার টুপটাপ শব্দ আর পাখিদের কলরব। প্রাকৃতিক বৈরিতায় গেল বছর শীতকালের এমন বৈচিত্র্য দৃশ্যমান না হলেও উত্তরের জনপদে এবার ঠিকই ধরা দিয়েছে সেই দৃশ্য। আতাউল হক সাগরের ক্যামেরায় স্নিগ্ধময় শীতের গল্প তুলে ধরছেন হেদায়েতুল ইসলাম বাবু। কুয়াশার আবরণে ঢাকা পড়েছে চারদিক। রাতভর জমে থাকা রসে ভরে উঠেছে খেজুর গাছের গলায় ঝুলানো গাছিদের পাত্র। ভোরের আলো ফুটে উঠতে না উঠতেই কনকনে শীত উপেক্ষা করে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা। তারপর ভরা রসের কলসি ফেরি করে গ্রামের পথে ছুটে চলা। বহু লোকজন আসি ওগুলো খায় বা নিয়ে যায়, তারা গুড় তৈরি করে বা নিয়ে যায় তাদের অনেক পায়েস করে। অপূর্ণতা থেকে যায় যদি শীতকালে কেউ খেজুরের রস না খায়। ততক্ষণে কুয়াশার ধূম্রজাল চিরে সমস্ত রং ঢেলে পূব আকাশে নিজের উপস্থিতি জানান দেয় সূর্য। ফসলের ক্ষেতে সরিষার হলুদ সাম্রাজ্য মেলে ধরে নিজের রূপ বৈচিত্র্য। মিষ্টি রোদে বসে গল্পগুজব আর ভাপা পিঠার স্বাদ নিতে জমে ওঠে গ্রাম ও শহরের অলিগলি। শীতের সকালে গ্রামগঞ্জে এখন আর ঢেকির আওয়াজ শুনতে পাওয়া যায় না। সেই সাথে হারিয়ে যেতে বসেছে মা খালাদের হাতের তৈরি বাহারি পিঠার স্বাদ। তবে শীতের ঐতিহ্য ধরে রেখেছে রাস্তার মোড়ে মোড়ে ভাপা পিঠার সাথে এমন জম্পেশ আড্ডা। ঢেকে থেকে যে আটা তৈরি করে পিঠা খাওয়া হতো গ্রামের বাড়ি বাড়ি, সেই ইয়েটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে মেশিনের কারণে। এখন 1 কেজি গুড়ের দাম হলো 100 টাকা। 100 টাকা গুড় কিনে কে আর কয়জনে খেতে পারে? অনেকের জন্য উপভোগ্য হলেও খেটে খাওয়া মানুষের কাছে নীরব যন্ত্রণা হয়ে ধরা দেয় শীতকাল। তাই কনকনে শীতের হাত থেকে বাঁচতে সাঁঝ সন্ধ্যায় বাড়ি ফিরতে ব্যস্ত হয়ে পড়ে নিম্ন আয়ের মানুষ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ আজ। 31 নতুন মুখের 27 জনই মন্ত্রিসভায় প্রথম। কারণনির্ভর মন্ত্রিসভা এগিয়ে নেবে দেশকে, প্রত্যাশা বিশিষ্টজনদের। পূর্ব বিরোধের জেরেই গণধর্ষণের শিকার হন সুবর্ণচরের গৃহবধূ। ব্যক্তিগত শত্রুতাকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা হয়েছে বলছে স্থানীয় আওয়ামী লীগ। দেশের উত্তরাঞ্চলে তীব্র শীতে রোগের প্রকোপ, হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগের সংখ্যা। শিশু ও বয়স্কদের সাবধানে রাখার পরামর্শ। এবং অগ্নিকাণ্ডের 14 বছরেও স্বাভাবিক হয়নি সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাস ফিল্ড। উদ্গীরণে কমে যাচ্ছে মাটির উর্বরতা, পরিবেশের ওপর বিরূপ প্রভাব। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।